এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি বা ঘটনার সাথে এর কোনো রকম মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। গল্পে ব্যবহৃত অপ্রাকৃতিক এবং অলৌকিক ঘটনা শুধুমাত্র কাহিনীর পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। মন্ডল স্টুডিওর নিবেদন গল্পের ভান্ডার। নমস্কার বন্ধুরা, আমি রাজীব। আজ আপনারা শুনবেন লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কলমে অন্ধকারে। বছর কয়েক আগে শ্রাবণ মাসের মাঝামাঝি একটা রাতে যে ভীষণ ঝড় বৃষ্টিতে কলকাতা শহরটা দেখতে দেখতে দুহাত জলের নিচে ডুবে গেছিল তা বোধ হয় এখনও অনেকের স্মরণে আছে। অবশ্য কলকাতার জল নিকাশনের যা সুব্যবস্থা তাতে শহরের কোনো কোনো অংশে আধ ঘন্টা বৃষ্টি হবার পরেই এক হাঁটু জল জমে যাওয়া কিছু নতুন কথা নয়। কিন্তু সেবারের দুর্যোগ এতই ভয়ানক হয়েছিল যে বোধ করি গত 40 বছরের মধ্যে এমনটা দেখা যায়নি। ইলেকট্রিক তার ছিঁড়ে রাস্তার গ্যাস বাতি নিভে সমস্ত রাত্রির যেন মহানগরী একেবারে অন্ধকার হয়ে গিয়েছিল। বাদুরবাগানে আমার বাসা। সেদিন সন্ধ্যাবেলায় একটা জরুরি কাজে শহরের উল্টো দিকে হাওড়ার দিকে গেছিলাম। কাজ শেষ করতে করতে প্রায় 7টা বেজে গেল। ফেরবার পথে চা খাওয়ার জন্যে দরমাহাটার কাছাকাছি একটা ছোট চায়ের দোকানে ঢুকলাম। বাইরে তখন গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। আমার দুর্ভাবনার বিশেষ কারণ ছিল না, আমার কাছে ছাতা ছিল। আরাম করে বসে চা খেতে লাগলাম। দোকানে বেশি লোক ছিল না, দুটি মাত্র লোক, একজন আধবয়সী আর একজন কান পর্যন্ত ঝুলপি বিশিষ্ট যুবক। তারা বাণীবাবু ও শিশির কুমার ভাদুড়ির পাগলের পোলাপের অভিনয়ে কার কৃতিত্ব বেশি তা নিয়ে উত্তপ্ত আলোচনা করছিলেন। যুবক বললেন, জানেন মশাই, শিশির ভাদুড়ি আগাগোড়া বুড়ো আলমগীরের পাঠ করে, অথচ একবারও দাঁত বের করে না। এবারে আধবয়সী লোকটা দাঁত বার করে বলল, এ ভারী কেরামতি, দাঁত নেই তো বের হবে কোথার থেকে? আর দাঁত না বেরালেই বুঝি বড় অ্যাক্টর হওয়া যায়? যুবক এবার চটে উঠে বলল, আপনিও তো বুড়ো হয়েছেন, দাঁত না বার করে একটাও কথা বলেন দেখি। তর্ক শুনতে শুনতে আর চা খেতে খেতে প্রায় মিনিট 15 মতো কেটে গেল। চা শেষ করে দোকান থেকে বেরাতেই যাচ্ছি, এমন সময় শো শো শব্দ করে একটা উন্মত্ত হাওয়া দরজা জানলাগুলোকে যেন আছাড় দিয়ে ছুটে চলে গেল। আকাশের দিকে চোখ তুলতেই নীল রঙের ভয়ঙ্কর আলোতে দু চোখ একেবারে ধাঁধিয়ে গেল। সাথে সাথেই কড়কড় শব্দ করে বাজ পড়ে দুটো কানে যেন তালা ফেলে দিয়ে গেল। তারপরেই শুরু হলো ভীষণভাবে বৃষ্টি। রাস্তার আলোগুলো জলের তোড়ে পর্দার অন্তরালে পড়ে নিস্তেজ হয়ে গেল। দোকানে ফিরে এসে বললাম, ও হে, আরও একটা পেয়ালা চা দাও দেখি। আমি চা খেতে লাগলাম। কোথাও দূরে একটা ঘড়িতে 8টা বাজলো। এদিকে বৃষ্টির বিরাম নেই, সমানে সতেজে পড়েই চলেছে, সঙ্গে ঠান্ডা বাতাস। রাস্তার লোক চলাচলও কমে আসলো। দেখতে দেখতে 9টা বাজলো। বাইরে বৃষ্টি ও ভিতরে দুটি লোক তখনও বাণী ঘোষ ও শিশির কুমার ভাদুড়িকে নিয়ে কামড়াকামড়ি করেই চলেছে। 9:30 বাজতেই সহ্য করতে না পেরে উঠে দাঁড়ালাম। যে করেই হোক রাতে বাড়ি যেতেই হবে, কিন্তু যাই কি করে? আর যা বৃষ্টি তা এই ছাতাতে আটকাবে না। কিন্তু রাতে আমাকে বাড়ি পৌঁছাতেই হবে। বৃষ্টিটা আরও জোরে এলো। হঠাৎ হাওয়ার বেগও যেন বেড়ে গেল। তারপরেই দোকানের আলোটাও নিভে গেল। দোকানের কাজের লোকটা ভাঙা ভাঙা গলায় বলল, আজ রাতে আর মেরামত হবে না, তার ছিঁড়ে গেছে। দেশলাইটা দেবেন বাবু, ল্যাম্পটা জ্বালি। অন্ধকার হাতরে দেশলাইটা দিলাম, ল্যাম্পও জ্বলল। পৌর ভদ্রলোক এতক্ষণে অন্য কথা বললেন, এই বৃষ্টিতে বেরানো যাবে না। আমি বাইরের দিকে উকি মারলাম। দেখলাম সত্যি রাস্তায় একটাও গ্যাস বাতি জ্বলছে না। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কোথাও জনমানব নেই, কেবল অবিশ্রান্ত বাড়ি পতনের ধূপ ধূপ ঝমঝম শব্দ। এবার পৌর ভদ্রলোকটি শটাং বেঞ্চের ওপর শুয়ে পড়লেন। কিন্তু আমার তো আর বেঞ্চিতে রাত কাটালে চলবে না, বাড়ি যেতেই হবে। বাড়িতে স্ত্রী ছেলে মেয়ে নিয়ে একাই আছে, জি হয়তো বাড়ি চলে গেছে। অথচ বৃষ্টিটা না ধরলে যাই বা কেমন করে? 11টা বেজে গেল। রাত্রি যত গভীর হচ্ছে আমার মনের উদ্বেগ অস্থিরতা ততই বাড়ছে। ঘড়ির কাঁটা সরে সরে 11:15 বাজলো। ল্যাম্পের তেলও ফুরালো। নীলমণি ভগ্নস্বরে বলল, বাবু এই বেলা বেরিয়ে পড়ুন, আমি দোকান বন্ধ করি। সত্যি বৃষ্টির বেগ অর্ধেক কমে এসেছে, ঝড়টাও থেমেছে। ছাতাটা তুলে নিয়ে উঠে পড়লাম। আর দেরি নয়, যেতে হলে এই সময়। উফ, কি অন্ধকার!
প্রথম ঝোঁকে বেশ খানিকটা এগিয়ে থমকে দাঁড়ালাম। কোথায় যাচ্ছি রে বাবা? কোন দিকে যাচ্ছি? বাড়ি ফেরার একান্ত আগ্রহে কোনো কিছু না ভেবে তো বেরিয়ে পড়েছি, কিন্তু যাচ্ছি কোথায়? বাড়ি ফেরার একান্ত আগ্রহে কোনো দিকে কিছু না ভেবে বেরিয়ে তো পড়েছি, কিন্তু এই অন্ধকারে পথ ঠাউর করে বাড়ি যাবই বা কী করে? হয়তোবা যেদিকে বাড়ি তার উল্টো দিকে হেঁটে চলেছি। এমন উপায়ে তো পথের মাঝখানে চুপ করে দাঁড়িয়ে থাকলে এই সমস্যার সমাধান হবে না। যেদিকে হোক চলা দরকার। যদি এই রকমভাবে চলতে চলতে কোথাও একটা আলো বা মানুষের সাক্ষাৎ পাই, সুতরাং আবার সামনের দিকে চলতে লাগলাম। দিক বেদিক জ্ঞানশূন্য হয়ে প্রায় ছুটতে লাগলাম। মনের গূঢ়তম প্রদেশে বুঝি এই আকাঙ্ক্ষাটাই দুর্নিবার হয়ে উঠেছিল যে মানুষ চাই, সঙ্গী চাই, কোনো প্রকারে এই দুঃসহ নিঃসঙ্গতার হাত থেকে পরিত্রাণ পাওয়া দরকার। কিন্তু বেশি দূর যেতে হলো না। খানিক দূর গিয়েই প্রচণ্ড একটা হোঁচট খেয়ে হুমড়ি খেয়ে একেবারে এক কোমর জলে পড়ে গেলাম। ছাতাটাও যে কোথায় হাত থেকে ছিটকে পড়ে গেল। এক হাঁটু জলের মধ্যে এক পা করে সাবধানে অগ্রসর হতে লাগলাম। বুক ফেটে কান্না আসতে লাগলো। এ ভগবান, এ আমার কি দুর্দশা করলে! কি কুক্ষণে যে আজ ঘরের বাইরে বেরিয়েছিলাম! যদি বেরিয়েছিলাম তো চায়ের দোকানে রাতটা কাটিয়ে দিলাম না কেন? আচ্ছা, এরম ক্ষেত্রে কী করা উচিত? আমি মাথাটা ঠান্ডা করে ভাবতে লাগলাম। কোনো ক্রমে ফুটপাতে ওঠা দরকার। মাঝ রাস্তা দিয়ে জলের মধ্যে 10 কোষ পথ হেঁটে গেলেও কোনো একটা লক্ষ্যে পৌঁছানো যাবে না। ফুটপাতে উঠতে পারলে কোনো একটা বাড়ির দরজায় ধাক্কা দিয়ে লোক জাগিয়ে রাতের মতো আশ্রয়টুকু পাওয়া যেতে পারে, কিংবা অন্য কোনো ব্যবস্থা করা সম্ভব। এই অন্ধকারে সমুদ্রের মধ্যে বেশি নয়, আপাতত একটা মানুষের দেখা পেলেও যে হাতে সাক্ষাৎ চাঁদ পাবো তাতে আর কোনো সন্দেহ রইল না। তখনই পায়ের আঙুলে শক্ত মতো কী একটা বস্তু ঠেকলো। বুঝলাম আমার ইপসিত ফুটপাতে এসে পৌঁছেছি। 2 হাত বাড়িয়ে হাতড়াতে লাগলাম। একটা ভিজে দেওয়ালে হাত ঠেকলো। তখন সেই দেয়াল ধরে চলা শুরু করলাম। হ্যাঁ, একটা কাঠের দরজা হাতে পড়ল। দরজাটা সজোরে ধাক্কা দিতে লাগলাম। তারপর চিৎকার করে ডাকতে লাগলাম, কে আছো? দৌড় খোলো মশাই, একটিবার দৌড় খোলো। কেউ শুনতে পাচ্ছেন? একটিবার দরজা খুলুন না। কিন্তু কোথায় কে? দরজা যেমনই বন্ধ তেমনই বন্ধ রইল। বাড়ির ভেতর থেকে কোনো জবাব এলো না। কেবল আমার আগ্রহ ব্যাকুল কণ্ঠস্বর এই বিরাট নিস্তব্ধতার মধ্যে গুমড়ে কেঁদে বেড়াতে লাগলো। আবার একটা দরজার সামনে একই রকম হাঁকাহাঁকি করতে লাগলাম, কেউ আছেন? মশাই, দরজাটা খুলুন না। দরজা খুলল না। এমনকি দরজার অন্তরালে কোনো লোক থাকতে পারে তার চিহ্ন পর্যন্ত পাওয়া গেল না। শরীর অবসন্ন হয়ে এলো। যদি কলকাতা সবাই মরে গিয়েই থাকে তবে আমার বেঁচে থেকে কী লাভ? আচ্ছা, আমি অন্ধ হয়ে যাইনি তো? তা না হলে এও কি সম্ভব? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? পাগলের মতো হয়ে গেলাম। অন্ধ হয়ে গেছি নাকি এই সন্দেহ ভঞ্জন করতে আর একবার দরজার ওপর 2 হাত দিয়ে চাপড়াতে লাগলাম। ও মশাই, কেউ আছেন? এমন সময় পিছন থেকে শান্ত গলায় কেউ যেন বলল, মিছে চেঁচামেচি করছেন মশাই? এখানে কি লোক আছে যে উত্তর দেবে? কে কে? আঁতকে উঠলাম আমি। কোনো ভয় নেই, আসুন, আমার হাতটা ধরুন। আমি হাতটা বাড়িয়ে দিলাম। একই হাতটা যেন বরফের চোট ঠান্ডা, অসহ্য ঠান্ডা লাগলো। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আমি কি অন্ধ হয়ে গেছি? না, ভারী অন্ধকার, তাই চোখে কিছু দেখতে পাচ্ছেন না। ভয় পাবেন না, আমি আপনাকে ঠিক পৌঁছে দিচ্ছি। আমার বাড়ি বাদুর বাগানে। আচ্ছা। কিছুক্ষণ দুজনেই নীরব। অদৃশ্য আগন্তুক অবিলম্বে সমস্ত বাধা বিঘ্ন বাঁচিয়ে আমাকে নিয়ে চলল। আমার বুদ্ধি শুদ্ধি ক্রমশ ফিরে আসতে লাগলো। আমি বললাম, আচ্ছা, এই অন্ধকারে আপনি তো বেশ ভালোই দেখতে পাচ্ছেন। কোনো উত্তর পেলাম না। কিছুক্ষণ পরে আবার জিজ্ঞাসা করলাম, আমি না দরমাহাটার একটা দোকানে চা খেতে ঢুকেছিলাম, সেখান থেকে বেরিয়ে কোথায় যে এসে পড়েছিলাম আপনি বলতে পারেন? উত্তর এলো, আপনি নিমতলা ঘাটে এসে দাঁড়িয়েছিলেন। সে কি? সর্বাঙ্গে রক্ত যেন জল হয়ে গেল। আরও কিছুক্ষণ দুজনের নিস্তব্ধ। আমি আবার বললাম, আপনার নাম কি? আমার নাম শুনে আপনার লাভ কি? এদিকে ঘুরে আসুন, ওদিকে একটা ম্যানহোল খোলা পড়ে আছে। শব্দ শুনতে পাচ্ছেন না?
ওর মধ্যে যদি আপনি গিয়ে একবার পড়েন তাহলে আর। সভয়ে আমি সরে এলাম। অল্পক্ষণ পরেই আমার পথপ্রদর্শক আমাকে বলল, অনেকটা ঘুরে যেতে হবে। শহরের মাঝে ঠনঠনে কালীবাড়ি ঘিরে প্রায় 1.5 মানুষ জল জমেছে। আপনি সে পথ দিয়ে যেতে পারবেন না। আমি নিঃশব্দে পথ চলতে লাগলাম। মিনিট 5 পরে বললাম, কলকাতা শহরটা না মনে হয় কীরকম শ্মশান হয়ে গেছে। কোনো আলো নেই, শব্দ নেই, মানুষ নেই। ওই রকমটা মনে হয়। শহরের প্রাণ হচ্ছে ওই রাস্তাঘাট। সেখানে মানুষ না থাকলে শ্মশান আর শহরের কোনো তফাৎ থাকে না। আমি কথাটা নিজের মনে মনে বললাম। মনে হচ্ছে যেন একটা ভূতের রাজ্য। এই রকমটা মনে হয়। এই রকম রাতে ভূতেদের ভারী ফুর্তি হয়, কি বলেন? আচ্ছা, আপনি যখন একা দরজা হাতড়ে বেড়াচ্ছিলেন তখন যদি একটা ভূতের সাথে দেখা হতো, আপনি কি করতেন বলুন তো? কি করতাম? মানে দাঁত কপাটে লেগে তো মারাই যেতাম। ভাগ্যে আমার সাথে দেখা হয়েছিল। আচ্ছা, ভূতকে এত ভয় কিসের? একটা লোক মরে গেছে বই তো নয়। কি বলেন মশাই? ভূত হলো কি একটা প্রেতাত্মা। এই তার চলন, চলাফেরা, স্বভাব, চরিত্র, রীতিনীতি কিছুই জানি না, ভয় করবে না? ও, তা তা বটে। আচ্ছা, মনে করুন না। থাক। আমার বুকের ভেতরটা হঠাৎ ছ্যাক করে উঠল। এ আমি কার হাত ধরে চলেছি? মনে একটু সাহস আনার চেষ্টা করলাম। আচ্ছা, আপনার নামটা তো বললেন না, মানে কোথায় থাকেন বললেন না। কোথায় থাকি? যেখানে আমাদের দেখা হয়েছিল তারই কাছাকাছি থাকি। আজ আপনি আমার যে উপকার করলেন না, জন্মেও তা ভুলব না। আবার আমাদের দেখা হবে নিশ্চয়ই। দেখা বোধহয় আর কোনো দিন হবে না। তবে যদি কখনো এমন বিপদে কোনো দিন পড়েন তবে হয়তো। আচ্ছা, আপনি কি করেন? কোনো কাজকর্ম করেন নিশ্চয়ই। সেটাও কি বলতে দোষ আছে? আমি কিছু করি না, এমনি ঘুরে বেড়াই বেকার। খানিকক্ষণ আবার চুপচাপ। আপনার স্ত্রী, ছেলে, মেয়ে সবাই ভালো আছে? কোনো ভাবনা নেই? আমি চমকে উঠলাম। আপনি? আমি কি ভাবছি আমার মনের কথা আপনি জানলেন কি করে? এই রকম অবস্থায় পড়লে মানুষের মনে স্বভাবত কি চিন্তা আসে তা আন্দাজ করা কি খুব শক্ত? না না, তা তো বটেই। তবে ধরুন আমার স্ত্রী, ছেলে, মেয়ে আছে, তা আপনি জানলেন কি করে? ওটাও আন্দাজ। আবার নীরবতা। এ কোন জগতের বাসিন্দা? আমি মরিয়া হয়ে বললাম, দেখুন। ও কথা জিজ্ঞাসা করবেন না। এবারে আমার সর্বঙ্গ থরথর করে কাঁপতে লাগলো। হাত ছাড়াবার চেষ্টা করলাম। বললাম, আপনি আপনি আমার হাত ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। আমার গলা দিয়ে আর আওয়াজ এলো না। ভয় পাবেন না। এতক্ষণ যখন এসেছেন আরও খানিকটা আসুন। আপনার বাড়ি প্রায় এসে পড়েছি। আমার পায়ে পায়ে জড়ি যেতে লাগলো। গলা এমনভাবে আটকে যেতে লাগলো যে শত চেষ্টা করেও একটা কথা পর্যন্ত বলতে পারছিলাম না। বরফের মতো হাতটা আমাকে টেনে নিয়ে চলল। হঠাৎ শেষ রাতের ঠান্ডা বাতাস লাগে আমার গায়ে। সে দাঁড়ালো, আমার হাত ছেড়ে দিল। এবার আপনি একলাই যেতে পারবেন। এখান থেকে গুনে গুনে 100 পা এগিয়ে যান। গিয়ে ডান দিকে বেগলেই সামনেই পাবেন সেই আপনার বাড়ি। ভোর হয়ে আসছে, এবার আমাকে যেতে হবে। আমি অর্ধমূর্ছিতের মতো নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। এবারের হাসির শব্দটা যেন ব্যথাপূর্ণ। সে বলল, আপনি বড় ভয় পেয়েছেন না? আচ্ছা, চললাম তবে। এ নিন আপনার ছাতাটা।
জলের মধ্যে ফেলে দিয়েছিলেন। ভোর হতে আর দেরি নেই। আচ্ছা, বিদায়। বিদায়। শেষ কথাটা যেন গভীর দীর্ঘশ্বাসের মতো মিলিয়ে গেল। আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে জিজ্ঞাসা করলাম, আপনি আপনি আছেন কি? উত্তর এলো না। মুখ তুলে দেখলাম অতি দূরে পূব আকাশের মেঘ ভেদ করে অল্প একটু ফ্যাকাশে আলো দেখা দিয়েছে। মন্ডল স্টুডিওর নিবেদন গল্পের ভান্ডার। নমস্কার বন্ধুরা, আমি রাজীব। আজ আপনারা শুনছিলেন লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কলমে অন্ধকারে। গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এতটুকুই। দেখা হচ্ছে আরও একটি নতুন গল্পের সাথে। ততক্ষণ নিজে ভালো থাকুন আর সকলকে ভালো থাকতে সাহায্য করুন।